কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য, স্থবিরতা কাটতে আরো সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনো পিছিয়ে 1 লাখ কোটি টাকা। ভরা মৌসুমে চাল নিয়ে সিন্ডিকেটের চালবাজি। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ডেঙ্গিতে মৌসুমের সর্বোচ্চ 429 জন আক্রান্ত। আইসিইউর অভাবে ডেঙ্গির হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। দ্রুত সমাধান দাবি। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে। আর এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আবু সাঈদ হত্যার সেই ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আলোচিত এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে পুরোদমে চলছে কার্যক্রম। তবে মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি ব্যবসায়ীদের। একের পর এক ট্রাক ঢুকছে স্থলবন্দরে, এরপর ছাড়পত্র নিয়ে খালাস হচ্ছে পণ্য। এনবিআরে টানা 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার সকাল থেকে কাজে যোগ দেন সব কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। ফলে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ও বন্দর থেকে খালাস পুনরায় চালু হয়। কর্মচাঞ্চল্য ফেরায় খুশি শ্রমিক ও ব্যবসায়ীরা। যতগুলা গাড়ি ঢুকে আছে সেগুলা ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি। গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি। আমরা বিলুমেন্ট এখানে এন্ট্রি করতেছি। অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9টা 50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। তবে 2 দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত শনি ও রোববার কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চলছে ভরা মৌসুম, নেই চালের সংকট। তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। তবে ভিন্ন চিত্র চাষি পর্যায়ে। তাদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 1 মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে।
এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হয় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চালের স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে, কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা পড়ছে একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরও ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ডেঙ্গিতে দেশে মৌসুমের সর্বোচ্চ আক্রান্ত 429 জন। বরগুনায় ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26 জনে। আর নতুন 77 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2932 জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 65 জন, বেতাগী উপজেলায় 1 জন, পাথরঘাটা উপজেলায় 5 জন এবং তালতলী ও আমতলী উপজেলায় 3 জন করে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তার নাম নেসার উদ্দিন। তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 222 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 26 জনের মধ্যে 23 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 1 জনের বাড়ি পাথরঘাটা উপজেলায়, 2 জনের বাড়ি বেতাগী উপজেলায়। আইসিইউ না থাকায় ডেঙ্গির হটস্পট বরগুনায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট পুরো সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে, সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যে যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরগুনায় ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু হয়েছে, একদিনে আক্রান্ত হয়েছেন আরও 77 জন। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাব তার কাছে।
দেখুন, বরগুনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসলেও গতকাল হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা কমে এসেছিল। গতকাল 154 জন বরগুনার বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন এবং এদের মধ্যে সদর হাসপাতালে ভর্তি ছিলেন 107 জন, কিন্তু আজ কিন্তু সেই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। আজ জেলায় চিকিৎসাধীন আছেন 222 জন এবং এর মধ্যে সদর উপজেলায় চিকিৎসাধীন আছেন 170 জন। তো বরগুনায় যে আজ নতুন করে 77 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে কিন্তু জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2932 জনে এবং সারা দেশে যে 10,000 ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এর মধ্যে কিন্তু 3.1% রোগী বরগুনা জেলার। এবং বরগুনা জেলার মধ্যে সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রোগী হচ্ছেন সদর উপজেলায় 2657 জন এই সদর উপজেলায় আক্রান্ত হয়েছে। এরপরই পাথরঘাটা উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে আক্রান্ত হয়েছেন 118 জন। তো বিষয়টি নিয়ে আমরা কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই চিকিৎসা প্রদান করে ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। জেলা প্রশাসন বলছে মশার আবাসস্থল ধ্বংসের পাশাপাশি স্থানীয়দের সতর্ক বা সচেতন করতে স্বেচ্ছাসেবকদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। তারা বাড়ি বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি স্থানীয়দের সতর্ক করছেন। আর এদিকে বরগুনায় আবার ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু হাসপাতালেও চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে হসপিটালের মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। হসপিটালে শুরুর দিকে চিকিৎসক সংকট থাকলেও নতুন করে 10 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে এবং চিকিৎসকদের আন্তরিকতায় কিন্তু রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। বরগুনায় আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় বরিশাল কিংবা ঢাকায় রেফার করতে হয় এবং যে মুহূর্তটিতে তাদের আইসিইউর সাপোর্ট প্রয়োজন পড়ে ঠিক সেই মুহূর্তটিতে তারা সড়কে অ্যাম্বুলেন্সে যাতায়াতরত অবস্থায় থাকেন। এর ফলে কিন্তু বেশ কয়েকজন রোগী বরিশাল কিংবা ঢাকায় পৌঁছানোর আগে পথেই মারা গিয়েছেন। তো এর ফলে কিন্তু বরগুনায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বরগুনা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় আইসিইউ স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে এবং এই আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে বরগুনা জেনারেল হসপিটাল আইসিইউ স্থাপন করা হবে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে সহকর্মী সাইফুল মিরাজ আমাদেরকে জানাচ্ছিলেন বরগুনার ডেঙ্গি পরিস্থিতির সবশেষ খবর। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে মেডিসিন বিভাগ স্থানান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। সচেতন বরিশালবাসীর ব্যানারে সকালে হাসপাতালের সামনে এই কর্মসূচিতে অংশ নেন নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন 3 বছর আগে পুরাতন ভবন থেকে নতুন ভবনে মেডিসিন বিভাগ স্থানান্তর করা হয়, এরপর থেকে অবনতি হতে থাকে চিকিৎসার মান। এ কারণে বেড়েছে মৃত্যুর পরিমাণও। শিগগিরই মেডিসিন ওয়ার্ডকে আগের স্থানে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তারা। দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। বিকেলে হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহিদ হোসেন। এ সময় 9টি ইউনিয়নে 25,000 ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। কাজেই সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ আগামী দিনে মানুষের এই অধিকার হারা মানুষগুলো দ্রুততম সময়ে তাদের অধিকার ফেরত পাবে, এই ব্যবস্থা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার করবে। জাতীয় পরিচয়পত্রে সংশোধনের ক্রাশ প্রোগ্রামের আওতায় 6 মাসে 45,000 আবেদন সংশোধন করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়। দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ সাংবাদিকদের জানান, গত 22 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত ক্রাশ প্রোগ্রামের সময়ের মধ্যে সংশোধনের কাজ শেষ করা হয়েছে। এছাড়া গত 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সব ক্যাটাগরিতে এনআইডি সংশোধন হয়েছে 45,697টি। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা অপহরণ চক্রের প্রধান রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও স্থানীয় ডাকাত চক্রের প্রধান শাহ আলমকে খুঁজছে র্যাব। র্যাবের পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা জানাজানি হওয়ার পর প্রকাশ্যে আসে চক্রের প্রধান 2 জনের নাম।
আর গেল 13 দিনে চক্রের 5 জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে র্যাবের পোশাক সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল রঙ্গিখালি, এই অঞ্চলকে অপহরণের আস্তানা ও অপরাধ মুক্ত করতে একযুগে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যার জন্য গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগ। এরই মধ্যে গত 15 জুন আইনশৃঙ্খলা বাহিনীর 256 জন সদস্য নিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার হাফিজুল্লাহকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চক্রের 3 সদস্যকে। আর কয়েকটি আস্তানা ধ্বংস করে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও র্যাবের পোশাক। এরই ধারাবাহিকতায় অপহরণ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখে র্যাব জানায়, হাফিজুল্লাহ অপহরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শিকদারকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে রোববার উখিয়ার মরিচা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের আরেক সদস্য ফারুককে। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে র্যাবের পরিচয়ে অপহরণ করে আসছিল। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না, এটা একটি আইনত নিষিদ্ধ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একের পর এক বেরিয়ে আসছে অপহরণ চক্রের হোতাদের নাম, যাদের গ্রেপ্তারে তৎপর র্যাব। রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে। এর আগে গত 8 মে রঙ্গিখালির এই গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর 5 শতাধিক সদস্য। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সার্বিয়াতে অপহরণ হওয়া প্রবাসী ফয়জুল বিল্লাহ পাপ্পুর মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। দুপুরে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি জানান তারা। 5 বছর আগে উন্নত জীবনের আশায় সার্বিয়াতে যান পাপ্পু। গত 14 জুন রাতে পরিবারকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় পাপ্পুকে দেখানো হয়। এ সময় অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে 4,90,000 ইউরো। দেয়া হয় বাংলাদেশের 8টি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এ বিষয়ে গত 16 জুন সোনাগাজী মডেল থানায় মামলা করেন স্বজনরা। 17 জুন রাতে আরেকটি অজ্ঞাত নাম্বার থেকে জানানো হয় বসনিয়ার একটি হাসপাতালে হৃদরোগে মারা গেছেন পাপ্পু। এ অবস্থায় পাপ্পুকে জীবিত অথবা মৃত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানায় পরিবার। এই টাকা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। দেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেকে আমরা যেভাবে হোক ফিরে পেতে চাই এবং যারা অপহরণ করেছে তাদের সর্বোচ্চ বিচার দাবি করছি। আমার ছেলে কোথায়, কি অবস্থায় আছে, আমি আমার ছেলেকে ফেরত চাই। বাংলার সময় আরও থাকছে। মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন, ঘরহারা হাজারো মানুষ। 61 কিলোমিটার এলাকা চিহ্নিত করে কাজ শুরু করেছে পানি উন্নয়ন। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে যশোর ও গাইবান্ধায় মানববন্ধন করা হয়েছে। সকালে যশোর জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। অন্যদিকে একই দাবিতে গাইবান্ধায় ডিবি রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গত 26 জুন কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করা হয়। টানা 5 দিনের মতো 5 দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হন তারা। পরে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান সহ 5 দফা দাবি করে আসছেন, অথচ কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সাভারে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে পূর্ব রাজাসন এলাকার বাসিন্দারা এই মানববন্ধন করেন। স্থানীয়দের অভিযোগ,
পূর্ব রাজাসন এলাকায় প্রায় 400 পরিবার বসবাস করেন। পূর্ব রাজাসন পল্লী বিদ্যুৎ অফিস হতে মাগুর বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান তারা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যমুনা ও মেঘনা ওয়েল কোম্পানির 2টি ভাসমান তেল ডিপো চালু করে কর্মসংস্থান সৃষ্টি সহ 5 দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে রংপুর বিভাগ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এ সময় বক্তারা জানান, ষড়যন্ত্রের মাধ্যমে 2018 সাল থেকে চিলমারীর 2টি ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকেরা বিপাকে পড়ার পাশাপাশি কর্মসংস্থান হারিয়েছেন অনেক শ্রমিক। আগামী 21 জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে 22 জুলাই থেকে উত্তরবঙ্গের সব জেলায় লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ফরিদপুরে মাদক ডাকাতি ও থানা ভাঙচুরের মামলায় 13 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে সদর উপজেলার সদর ও কৃষ্ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ডাকাতি ও থানা ভাঙচুরের মামলায় 13 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সুনামগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ শাড়ি, প্রসাধনী ও চকলেট জব্দ করা হয়েছে। তবে ঘটনায় কাউকেই আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, ভোরে সদর উপজেলার সীমান্তবর্তী হরিণাপাটি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত একটি টিন শেড গুদাম থেকে জব্দ করা হয় 4,286 পিস শাড়ি, 5,000 পিস প্রসাধনী এবং 20,000 পিস চকলেট। বিজিবি জানায়, অবৈধভাবে এসব পণ্য এতে মজুত করে চোরাকারবারীরা সেখান থেকে পৌঁছে দেয় বিভিন্ন অভিজাত মার্কেটে। চোরাচালান ঠেকাতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বিজিবি। ঝিনাইদহে আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে মহেশপুরের মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অথরাইজড প্রসেসিং মিলে অভিযান চালায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা আক্তার। আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে 5,000 টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত 5টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বর্ধিত অংশ। দুপুরে ফতুল্লার ভুইগড়, লামাপাড়া ও সস্তাপুরে অভিযান চালায় রাজুক। অনিয়মের প্রমাণ পাওয়ায় 5টি ভবনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্ত রহমান। এছাড়া একটি বহুতল ভবন মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজুক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের 2 পাড় থেকে 55টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড। খালের 2 পাড়ে অবৈধভাবে গড়ে তোলা কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে অভিযানের খবরে অনেক অবৈধ দখলদারি সরিয়ে নেয় তাদের স্থাপনা। জিকে সেচ প্রকল্পের প্রধান খালের 2 পাড় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ইতোপূর্বে কয়েকবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার দখল হয়ে যায় সরকারি জমি। উদ্ধারকৃত ভূমিতে প্রাথমিক পর্যায়ে বৃক্ষরোপণের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। মোংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবে যাওয়া ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজটির 72 ঘন্টা অতিবাহিত হলেও এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। এ ঘটনায় সহকারী হারবার মাস্টারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পণ্য বোঝাই কার্গোটি দ্রুত উত্তোলনে মালিকপক্ষকে জরুরি চিঠি দিয়ে তলব করেছে বন্দর কর্তৃপক্ষ। গত 27 জুন সকালে ভারত থেকে আনা 914 মেট্রিক টন ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি মোংলা বন্দরের পশুর চ্যানেল ও ঘষিয়াখালী 3 মোহনায় এসে ডুবে যায়। শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 3টি দোকান। ভোরে শ্রীবর্দীর ঝগড়ার চর বাজারে হঠাৎ একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই তা আশপাশেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে মালামাল সহ পুড়ে যায় 3টি দোকান। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পিরোজপুর সদরে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে এলজিইডির নির্মাণাধীন 3টি সেতুর কাজ বছরের পর বছর ফেলে রেখেছে ঠিকাদার। এদের যাতায়াত ভোগান্তিতে 10 গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষ। তবে শিগগিরই সেতুগুলোর কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। জিয়াউল হকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হবে পরিত্যক্ত, অথচ আংশিক নির্মাণের পর ফেলে রাখা হয়েছে সেতু, চলাচলে ভোগান্তি। পিরোজপুর সদরের সঙ্গে শারিকতলা ইউনিয়নের যোগাযোগের সবথেকে সহজ পন্থা কুমিরমারা শারিকতলা ডুমুরিতলা সড়ক। সড়কটিতে থাকা শারিকতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেতু, কুমিরমারা আবাসন ও নলবুনিয়া বাজার সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। ঠিকাদার বছরের পর বছর কাজ ফেলে রাখায় ভোগান্তিতে 10 গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় কাজ শেষ না করে ক্ষমতার অপব্যবহার করে টাকা উঠিয়ে নিয়েছেন ঠিকাদার। প্রায় 3 বছর হয়ে গেল এই করতেছি এরকম করতে করতে টাকা উঠাই নিয়ে এইভাবে ফেলাই রাখছে। এখানে মানুষ যাতায়াত করতে পারে না। তো এই 2021 সাল থেকে এই কাজ করছে, কিন্তু এই এখন পর্যন্ত কোনো কাজের কিছু করতে পারে না। ভিতরে গ্রাম আছে, এই সামনে গ্রাম আছে, লোকজন এইগুলো ওই আবাসনে রাখতে পারে না, আবাসনের লোক এপাশে আসতে পারতেছে না। এই সামনে বৃষ্টির সিজন আইছে, মানুষ কেমনে পারাবে? এখান থেকে একটা অন্তত ব্রিজ এবং বা কালভার্টের যে কোনো ব্যবস্থা করলে হয়তো মানুষ চলাচল করতে পারবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুগুলোর কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কথা বলতেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তারা এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য তারা যদি সেখান থেকে আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা খুব দ্রুতই ওই ঠিকাদারের মাধ্যমে আবার সেই কাজগুলো আবার শুরু করে শেষ করে মানুষের দুর্ভোগটা আসলে শেষ করার চেষ্টা করতেছি। আইবিআরপি প্রকল্পের আওতায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু 3টির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। 2021 সালে ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে 2022 সালে ফেব্রুয়ারিতে শেষ করার কথা ছিল। সময় সংবাদ, পিরোজপুর। মৌসুমের শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায়। অন্তত 114 কিলোমিটার ভাঙন এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছেন। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। 200 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া আছে জানিয়ে ভাঙন প্রতিরোধ কাজ চলছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। ষাটোর্ধ্ব নীলুফা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে। নদীর পানিতে মিশেছে তার চোখের পানি, কারণ ভিটেমাটির মোট জমির 3 ভাগের 2 ভাগই নদীগর্ভে বিলীন হয়ে বাকি যেটুকু আছে তাও যায় অবস্থা। নদীতে প্রায় বারানি বলতে লইয়ে গেছে, আমরা বাড়ি রাখবো এমন কোন টপিক নেই। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরাইচা এলাকায় কীর্তনখোলার থাবায় বিপর্যস্ত বাসিন্দারা। নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। আমাদের সামনে আরো প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা ছিল, আস্তে আস্তে ভাঙতে বাড়ি ঘরের দিকে চাপে গেছে। এই সাইডে 4-5টা ঘর ছিল, এখন জায়গাও নাই, পরে মানুষের জায়গায় থাকতে হইতেছে। করুণ গল্প পটুয়াখালী গলাচিপার শাহিদা বেগমেরও। একবার নয়, বুড়া গৌরাঙ্গের ভাঙনে পর্যন্ত 4 বার ঘর সরাতে হয়েছে শাহিদাকে। শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব তার পরিবার। জায়গা জমি সব ভেঙে গেছে, আমরা মানের জায়গা একটু ছাপড়া দিছি। শাহিদার মতো পটুয়াখালীর বিভিন্ন উপজেলার শত শত পরিবার একই দুর্ভোগের মুখোমুখি। প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি জলোচ্ছ্বাস এক একটা অভিশাপ হয়ে নেমেছে উপকূলবাসীর বুকে। মাদ্রাসা, মসজিদ, স্কুল সব শেষ হয়ে গেছে। টা আমাদের যদি একটুখানি মজবুত হয়, সরকার যদি একটু বেশি করিয়ে দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এদিকে 40 বছরেরও বেশি সময় ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ, কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কার্যকরী পদক্ষেপ। ভাঙিয়ে গেছে 3-4 বার, ঘর দুয়ার পাল্টাই হেলাইছি। এখন আমরা হেরাম তো পিক নাই যে আমরা এই ঘর দুয়ার আবার জায়গা পাল্টাম বা একটা ঘর দুয়ার উঠামু। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে আমরা দ্রুত প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের প্রেক্ষিতে আমরা কাজ বাস্তবায়ন করব। অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা এবং গুরুত্বপূর্ণ যে অবকাঠামো আছে, আমরা এরকম জায়গা প্রায় 6 কিলোমিটার জায়গার আমরা কাজ হাতে নিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় 61 কিলোমিটার ভাঙন তীব্র এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল।
উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। উৎপাদন ব্যাহত হওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। গবেষকরা বলছেন, অবৈধ ট্রলিংয়ের কারণে সমুদ্রে মাছের আবাসস্থল ও বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। এজন্য অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের আরও একটি রিপোর্ট। কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে 40 মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে, কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট 5 থেকে 10 মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ, ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল। ছোট ছোট ইলিশ মাছের পোনা ট্রলিং এলারা মাইরা মাইরা নদীতে ফালাই দেয়। এই ট্রলিং কারণে কোনো আমরা মোরা মাছই পাই না। ট্রলিংওয়ালারাই শুধু এই 50 জন বাঁচবে, আর বাংলাদেশের যে এই 3-4 কোটি মৎস্যজীবী এরা বাঁচবে না। গবেষকরা জানান, অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। তাই সমুদ্রে কমেছে মাছের প্রজনন, উৎপাদন ও আহরণ। যে অঞ্চলে মাছ হচ্ছে ডিম ছাড়ে, খাবার খায় এবং বসবাস করে, সেই অঞ্চলগুলো ধ্বংস করতেছে। ফলে হচ্ছে যে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মাছের প্রজননের ক্ষেত্রে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বন্ধে সোচ্চার রয়েছেন তারা। কোস্টগার্ড খুবই অ্যাক্টিভ, এখানে আমরা তাদের সাথে মিলেমিশে কাজটা করছি যাতে সমূলে বিনাশ করা যায়। ট্রলিং সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডে পূর্বের মতোই অভিযান অব্যাহত থাকবে। গত 17 জুন পাথরঘাটায় 2টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে মালিক পক্ষের লোকজন হামলা চালায় কোস্টগার্ডের ওপর। ভাঙচুর করা হয় কোস্টগার্ডের গাড়ি। এ ঘটনার মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য, স্থবিরতা কাটতে আরও সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকা। এবং ভরা মৌসুমে চাল নিয়ে সিন্ডিকেটের চালবাজি। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।